সপ্তম অধ্যায় নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি ও আবৃতবীজি উভয় প্রকার উদ্ভিদের বীজ হয়। নগ্নবীজি উদ্ভিদে কোনো ফল হয় না, কেবল বীজ হয়, কিন্তু আবৃতবীজি উদ্ভিদে ফল ও বীজ উভয়টি হয়। ফল হয় না বলে নগ্নবীজি উদ্ভিদের বীজ বাইরে থেকে দেখা যায়, বীজ ফলের ভিতরে থাকে বলে আবৃতবীজি উদ্ভিদে বীজ বাইরে থেকে দেখা যায় না। বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় সবীজ উদ্ভিদ বা স্পার্মাটোফাইটা। এই গোষ্ঠীটি দুইটি উপগোষ্ঠীতে বিভক্ত, যথা ব্যক্তবীজি বা নগ্নবীজি এবং গুপ্তবীজি বা আবৃতবীজি উদ্ভিদ। পৃথিবীতে এক সময় নগ্নবীজি উদ্ভিদের আধিক্য থাকলেও বর্তমানে এদের সংখ্যা আবৃতবীজি উদ্ভিদের তুলনায় কম। জিমনোস্পার্ম উদ্ভিদের বাংলা প্রতিশব্দ করা হয়েছে নগ্নবীজি উদ্ভিদ। গ্রিক জিমনোস অর্থ হল নেকেড এবং স্পার্মোস অর্থ হল সিড অর্থাৎ বীজ। অর্থাৎ জিমনোস্পার্ম শব্দের অর্থ হল নেকেড সিড বা নগ্নবীজি। উদ্ভিদবিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস তার ইনকোয়ারি ইন্টু প্ল্যান্টস নামক গ্রন্থে সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করেন। এক সময় নগ্নবীজি উদ্ভিদকেও পুষ্পক উদ্ভিদ বলা হতো, কিন্তু বর্তমানে বলা হয় না, কারণ এদের স্পোরোফিল পুষ্পের সাথে মিলসম্পন্ন নয়, বরং স্ট্রবিলাসের সাথে মিলসম্পন্ন। যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদেরকে নগ্নবীজি উদ্ভিদ বলে। বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজি উদ্ভিদ থাকলেও মাত্র 5 প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে থাকে। প্রজাতিগুলো হলো সাইকাস পেকটিনাটা, যা চট্টগ্রামের বাড়িয়াডালা পাহাড়ি এলাকায় পাওয়া যায়। পোডোকার্পাস নেরিফোলিয়াস বাংলাদেশের এটি বাঁশপাতা নামে পরিচিত, যা চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের বনাঞ্চলে এখনও পাওয়া যায়। নেটাম নামক একটি কাষ্ঠল লতানো উদ্ভিদ, যা সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন বনে পাওয়া যায়। বাংলাদেশে নেটাম এর 2-3টি প্রজাতি আছে বলে ধারণা করা হয়। প্রজাতিগুলো হলো নেটাম মন্টেনাম, নেটাম অবলনগাম, নেটাম লেটিফোলিয়াম। সবগুলো প্রজাতির বিলুপ্তির আশঙ্কা আছে। এদেরকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। লাগানো অবস্থায় বাগানে সাইকাস রিভলিউটা, থুজা, ইউরুসেরিয়া, পিনাস ইত্যাদি নগ্নবীজি উদ্ভিদ দেখা যায়। পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদের 83টি গণ ও 721টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এদের অধিকাংশই বৃক্ষ ও বৃক্ষজাতীয়, কতিপয় গুল্ম বা কাষ্ঠল আরোহী। ভূতত্ত্ববিদদের মতে 30 কোটি বছর পূর্বে প্যালিওজোয়িক যুগে ডেভোনিয়ান যুগে নগ্নবীজি উদ্ভিদের উৎপত্তি ঘটেছিল। বর্তমানে জীবন্ত নগ্নবীজি উদ্ভিদের প্রজাতিগুলো সমূহ 4টি বিভাগের অন্তর্ভুক্ত। বিভাগ 4টি হল গিগনোফাইটা, সাইকাডোফাইটা, নেটোফাইটা, কনিফেরোফাইটা। গিনগো বিলবাও নামক একটিমাত্র প্রজাতি এখন গিগনোফাইটা অন্তর্ভুক্ত, বাকি সবাই বিলুপ্ত। গিগনো বিলবাও একটি জীবন্ত ফসিল। প্রায় 200 মিলিয়ন বছর পূর্বের সাইকাডোফাইটা বর্তমানে মাত্র 100টি প্রজাতি নিয়ে গঠিত। এই দুটি গ্রুপের উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলাযুক্ত। প্রায় 550টি প্রজাতি নিয়ে গঠিত ক্যানিফেরোফাইটা শীতপ্রধান উত্তর গোলার্ধীয় বনাঞ্চলগুলো ক্যানিফার প্রজাতি দিয়ে গঠিত। রাশিয়াতেও বড় ক্যানিফার বন রয়েছে। পৃথিবীতে সবচেয়ে বড় উঁচু বৃক্ষ এস জাইজেন্টিয়া একটি কনিফার জাতীয় উদ্ভিদ, উচ্চতা 400 ফুট। বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ, প্রায় 5000 বছর বয়স, হল আমেরিকার নাভাডা ও ক্যালিফোর্নিয়ায় বিদ্যমান ব্রিসল কোন পাইন।
বিশ্বের সবচেয়ে বৃহৎ কনিফার বনাঞ্চল সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত, যেটি বিশ্বের সর্ববৃহৎ বায়োম। আবৃতবীজী উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজী উদ্ভিদ হল নিটোফাইটা বিভাগের উদ্ভিদ। প্রায় 70টি প্রজাতি এই বিভাগের অন্তর্ভুক্ত। আবৃতবীজী উদ্ভিদের মতো এদের শুক্রাণু ফ্লাজেলাবিহীন। এদের কাণ্ডের টিস্যুতে ভেসেল আছে। নেটাম এর পাতা আবৃতবীজী উদ্ভিদের মতো। নামিবিয়া মরুভূমিতে এন্ডেমিক ওয়েলউডসিয়া পুংকন দেখতে ফুলের মতো। এই উদ্ভিদের মাত্র 2টি পাতা আছে। এফিড্রা উদ্ভিদে দিনিষেক ঘটে। এফিড্রার থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এফিড্রা উদ্ভিদ আছে। নগ্নবীজী উদ্ভিদসমূহ বিরুৎ, গুল্ম, আরোহী বা বৃক্ষ যাই হোক না কেন, সুনির্দিষ্ট কতিপয় বৈশিষ্ট্য, এরা সবাই একই রকম। লিভ স্কেয়ার নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য। পাতা ঝরে পড়লেও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডে বিশেষ চিহ্ন থেকে যায়, যাকে বলে লিভ স্কেয়ার। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য: উদ্ভিদ বহুবর্ষজীবী, চিরসবুজ, স্পোরোফাইট, অসম রেণুপশু অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর তৈরি করে। রেণুপত্র অর্থাৎ স্পোরোফিলগুলো ঘনিষ্ঠভাবে সন্নিবিষ্ট হয়ে স্ট্রবিলাস বা কোন তৈরি করে। মেগাস্পোরোফিল কোনো গর্ভাশয় তৈরি করে না, অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নেই। পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। গর্ভাশয় নেই, তাই কোনো ফল সৃষ্টি হয় না। ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। নগ্নবীজী উদ্ভিদে দিনিষেক ঘটে না। ব্যতিক্রম এফিড্রা, তাই শ্বাস এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়। জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল থাকে না। ব্যতিক্রম নেটাম। এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। সকলেই বায়ুপরাগী। জীবনচক্রে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। লিভ স্কেয়ার নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য। জেনাস সাইকাস, স্বভাব এবং আবাসভূমি। সাইকাস উদ্ভিদ বহুবর্ষজীবী নগ্নবীজী। সাধারণত পাহাড়ের উপর শুষ্ক স্থানে জন্মে থাকে। অবশ্য সমতল ভূমিতে চাষ করলেও এরা বেশ বৃদ্ধি লাভ করে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় এদের বৃদ্ধি বেশ ভালো। ভৌগোলিক বিস্তার: পৃথিবীতে উষ্ণ এবং উপ উষ্ণমণ্ডলীয় এলাকায় সাইকাস উদ্ভিদের বিস্তার লক্ষ্য করা যায়। চীন, অস্ট্রেলিয়া, জাপান, ভারত এবং বাংলাদেশে সাইকাস উদ্ভিদ জন্মে থাকে। বাংলাদেশে পাহাড়ি এলাকায় সাইকাস পেক্টিনাটা প্রাকৃতিকভাবে জন্মে থাকে। শেরপুরের গজনী বনাঞ্চলে এদের জন্মাতে দেখা যায়। এছাড়া সাইকাস সার্সিনালিস, সাইকাস রেভোলিউটা বাংলাদেশের বিভিন্ন বাগানে আলংকারিক উদ্ভিদরূপে লাগানো হয়। ধারণা করা হয় প্রায় 30 কোটি বছর পূর্বে সাইকাস জাতীয় উদ্ভিদের আবির্ভাব হয়েছিল। গঠন বৈশিষ্ট্য: অন্যান্য বীজযুক্ত উদ্ভিদের ন্যায় সাইকাস উদ্ভিদটিও স্পোরোফাইট। স্পোরোফাইটটি মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। সাইকাসের কাণ্ড খাড়া, সাধারণত অশাক, স্থূল, বেলনাকার, সিলিন্ড্রিকাল। কাণ্ডগাত্র স্থায়ী পত্রমূল দিয়ে আচ্ছাদিত বলে অমসৃণ। কাণ্ড 8 থেকে 14 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। কোনো কোনো প্রজাতি যেমন সাইকাস মিডিয়া আরও উঁচু হতে পারে।
সাধারণত শাখাবিহীন, তবে শীর্ষমুকুল ভেঙে গেলে কাণ্ড শাখাযুক্ত হয়। পাতা কাণ্ডের অগ্রভাগে মুকুটের ন্যায় অবস্থান করে। প্রতিটি পাতা পক্ষল যৌগিক। কাণ্ডের মাথায় যৌগপত্রগুলো সর্পিল আকারে সাজানো। কচি পাতা ফার্নের ন্যায় কুণ্ডলিত মুকুলের পত্রবিন্যাসযুক্ত। সার্সিনেট ভার্নেশন। সাইকাস উদ্ভিদে যৌগপত্র বা পর্ণপত্র ছাড়া আরও এক প্রকার বাদামি বর্ণের রেশম শল্কপত্র স্কেল লিফ আছে। সুতরাং পাতা দুই ধরনের। শল্কপত্রগুলো যৌগপত্রের মুকুলকে আবৃত করে রাখে। পার্ম উদ্ভিদ এবং ফার্ন এর পাতার সাথে সাইকাসের পাতা কিছুটা মিলসম্পন্ন বলে অনেকে সমগ্র সাইকাসকে পাম ফার্ন বলে থাকে। যৌগপত্রের প্রতিটি পত্রখণ্ড গাঢ় সবুজ বর্ণের, মসৃণ চর্মবোধ রেখাকার হতে লেন্স আকৃতির। পত্রখণ্ডে একটি মাত্র মধ্যশিরা থাকে। কোনো প্রকার শিরা বা উপশিরা স্পষ্ট নয়। পত্রখণ্ডের সংখ্যা এক প্রজাতি হতে অন্য প্রজাতিতে ভিন্নতর হয়ে থাকে। মূল। প্রাথমিক অবস্থায় সাইকাস এর প্রধান মূল থাকে, তবে ইহা ক্ষণস্থায়ী, কারণ অল্পকাল পরেই প্রধান মূল নষ্ট হয়ে যায়। পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূল কখনো কখনো মাটির ঠিক নিচে বৃদ্ধি পায়। সেখানে ভূমিতলের উপরে অসংখ্য খাটো খাটো দ্যাগ্র শাখা বিশিষ্ট শাখা সৃষ্টি হয়। ভূমির উপরিতলে দ্যাগ্র শাখা বিশিষ্ট এ সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। মূলের মধ্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সাথে নস্টক অ্যানাবেনা নামক সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে, যে কারণে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। এমন মূলকে কোরাকয়েড মূল বা রুট টিউবারকল বলে। কোরাকয়েড মূলের অন্তর্গঠনে মধ্য কর্টেক্সে অ্যানাবেনা বা নস্টক অবস্থান করে। এ অংশকে শৈবাল স্তর বলে। জীবন্ত জীবাশ্ম। বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। যেমন সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ নিম্নরূপ। সাইকাস উদ্ভিদে সাইকাডেলিস বর্গের অন্তর্গত। প্রাথমিকভাবে মেসোজোয়িক যুগে সাইকাডেলিস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল। এদের অনেকেই এখন বিলুপ্ত। এদেরকে পাওয়া যায় জীবাশ্ম হিসাবে। এ বর্গে সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতি এখনও পৃথিবীর বুকে টিকে আছে। এদের অনেক বৈশিষ্ট্য সেই আদিকালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাড এর বৈশিষ্ট্যসমূহের অনুরূপ এবং আদি প্রকৃতির। এজন্য সাইকাস সহ বর্তমানকালের সকল সাইকাডসকে সাইকাডেলিস বর্গের সদস্যদেরকে সাধারণত সাইকাডস বলা হয়। সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। নাম্বার 1, সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট এবং দেহ মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। নাম্বার 2, উদ্ভিদ খাড়া পাম জাতীয়। বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না, অর্থাৎ বীজ নগ্ন। নাম্বার 3, পাতা বৃহৎ, পক্ষল যৌগিক, কাণ্ডের মাথার দিক সর্পিল আকারে সজ্জিত। নাম্বার 4, কচি পাতা ভার্নেশন সার্সিনেট অর্থাৎ কুণ্ডলিত। নাম্বার 5, পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। নাম্বার 6, গৌণ অস্থানিক কোরাকয়েড মূল বিদ্যমান। নাম্বার 7, পুংরেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রবিলাস গঠন করে, কিন্তু স্ত্রীরেণুপত্র সত্যিকারের স্ট্রবিলাস গঠন করে না। নাম্বার 8, হেটারোস্পোরিক অর্থাৎ যৌনজননে মেগা ও মাইক্রোস্পোর সৃষ্টি হয়। নাম্বার 9, বাতাসের দ্বারা পরাগায়ন ঘটে। নাম্বার 10, সাইকাস এর শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ,
লাটিমের মতো সচল ও বহু ফ্লাজেলা বিশিষ্ট। সাইকাস উদ্ভিদের সাথে ফার্নের সাদৃশ্য। নাম্বার 1, সাইকাস ও ফার্ন উভয়ই স্পোরোফাইট, দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। নাম্বার 2, পাতা পক্ষল যৌগিক। নাম্বার 3, উভয়ের কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে। নাম্বার 4, উভয় উদ্ভিদের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত। নাম্বার 5, উভয়ের জীবনচক্রে অসম আকৃতির হেটারোমরফিক বিদ্যমান। জনন প্রক্রিয়া। সাইকাস উদ্ভিদের বংশবৃদ্ধি প্রধানত 2 প্রকারে ঘটে থাকে। 1, অযৌন জনন। 2, যৌন জনন। নাম্বার 1, অযৌন জনন। শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ছাড়া অন্য সব ধরনের বংশবৃদ্ধি প্রক্রিয়া হলো অযৌন জনন প্রক্রিয়া। সাইকাস উদ্ভিদের কাণ্ডে এক প্রকার মুকুল সৃষ্টি হয়। এই মুকুল অন্যত্র রোপণ করলে তা পূর্ণাঙ্গ নতুন সাইকাস উদ্ভিদে পরিণত হয়। মার্চ-এপ্রিল মাসে কোনো সাইকাস প্রজাতির গোড়া থেকে চারা সৃষ্টি হয়। চারা উঠিয়ে লাগালেই নতুন সাইকাস উদ্ভিদ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। দেহের সৃষ্ট অঙ্গের মাধ্যমে নতুন সাইকাস সৃষ্টি হয় বলে এই প্রক্রিয়াকে অঙ্গজ জনন বলা হয়। নার্সারির জন্য মুকুল থেকে চারা করাই সহজ ও উত্তম পদ্ধতি। নাম্বার 2, যৌন জনন। সাইকাস এর পুং উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ পৃথক। পুং সাইকাস উদ্ভিদের শীর্ষে অসংখ্য পুংরেণুপত্র সৃষ্টি হয়, যা একত্রিত হয়ে একটি মোচাকৃতির পুংস্ট্রবিলাস তৈরি করে। পুংরেণুপত্রের সরু বর্ধিত মাথাকে অ্যাপোফাইসিস বলে। পুংরেণুপত্রের পৃষ্ঠদেশে বহু স্পোরাঞ্জিয়া, একবচনে স্পোরাঞ্জিয়াম তৈরি হয়। 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়া একত্রে অবস্থান করে, যাকে সোরাস, বহুবচনে সোরাই বলে। স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়। প্রতিটি স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পুংরেণু মাইক্রোস্পোর তৈরি করে। পুংরেণু হতে পরে শুক্রাণু তৈরি হয়। অপরদিকে স্ত্রী সাইকাস উদ্ভিদের মাথায় পুংরেণুপত্র তৈরি হয়। স্ত্রীরেণুপত্র ঢিলাভাবে সজ্জিত থাকে, কোনো কম্প্যাক্ট স্ট্রবিলাস গঠন করে না। স্ত্রীরেণুপত্রের কিনারে ডিম্বক সৃষ্টি হয়। উপরের অংশে পিনিউল ক্ষুদ্রাকৃতির পিনা বা পত্রক থাকে। 2 কিনারে ডিম্বকসহ প্রতিটি স্ত্রীরেণুপত্রকে ফলাতোলা সাপের মাথার মতো দেখায়, যা বাজারে সর্পমণি নামে বিক্রি করতে দেখা যায়। ডিম্বকের ভিতরে স্ত্রীরেণু মাতৃকোষ সৃষ্টি হয়। স্ত্রীরেণু মাতৃকোষ মায়োসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্ত্রীরেণু মেগাস্পোর তৈরি করে। স্ত্রীরেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়ামের ভেতরে সৃষ্টি হয় ডিম্বাণু। আর্কিগোনিয়াম সৃষ্টি সাইকাসের আদি বৈশিষ্ট্য। নিষেক। পুংরেণু বায়ুবাহিত হয়ে স্ত্রী উদ্ভিদে ডিম্বকের অগ্রভাগে প্রকোষ্ঠে পতিত হয় এবং পোলেন টিউব সৃষ্টি করে। পোলেন টিউবের ভিতরে শুক্রাণু তৈরি হয়। সাইকাসের শুক্রাণু লাটিমের মতো। বহু ফ্লাজেলা বিশিষ্ট উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। পোলেন টিউব হতে এই শুক্রাণু আর্কিগোনিয়াস্থ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। পরবর্তীকালে ডিম্বকটি একটি বীজে পরিণত হয়। বীজ অঙ্কুরিত হয়ে নতুন সাইকাস উদ্ভিদের সৃষ্টি হয়। সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাসকে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে প্রায় সব বাগানেই লাগানো হয়। এর পাতা দ্বারা ঘর সাজানোর কাজে এবং বিভিন্ন অনুষ্ঠানে গেট সাজানোর কাজে ব্যবহার করা হয়। সাইকাসের পাতা দিয়ে সুন্দর মাদুর তৈরি করা হয়। ফুলের ডালি এবং তোরণ সাজাতেও সাইকাসের কচি পাতা ব্যবহৃত হয়ে থাকে। সাইকাস সার্সিনালিস এর স্ফীতকন্দ ও বীজ হতে এক প্রকার অ্যারারুট বার্লি প্রস্তুত করা হয়। সাইকাস রেভলিউটার এর বীজ খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। সাইকাস পেকটিনাটা উদ্ভিদের কচি পাতা সবজি হিসাবে ব্যবহৃত হয়। কোনো প্রজাতির বীজ হতে সাগু ও কাণ্ডের মজ্জা হতে মদ তৈরি করা হয়। সাইকাস সার্সিনালিস
প্রজাতির কচি পাতা পাকস্থলীর পীড়া ও চর্মরোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। সাইকাস এর স্থিরনুপত্র দেখতে অনেকটা ফনা তোলা সাপের মতো। শহর বন্দরের রাস্তার ধারে সর্পমণি নামক এগুলো বিক্রি হতে দেখা যায়, যা সর্বরোগের ঔষধ ও সর্পরোগের ওষুধ হিসাবে। আসলে এর কোনো উল্লেখযোগ্য ওষুধি গুণ নেই। আবৃতবীজী উদ্ভিদ: আম, জাম, লিচু, কাঁঠাল, কলা, পেয়ারা, বরই ইত্যাদি উদ্ভিদ আমাদের অতি পরিচিত। এগুলোকে আমরা ফলজ নয় উদ্ভিদ হিসাবে চিনি। শিম, বরবটি, মটরশুঁটি এগুলো আমাদের বেশি পরিচিত। এদেরকে সবজি উদ্ভিদ হিসাবে জানি। চীনাবাদাম, সরিষা, তিল এসব উদ্ভিদকে তেল উৎপাদনকারী উদ্ভিদ হিসাবে চিনি। যে উদ্ভিদগুলোর নাম এগুলো উল্লেখ করা হলো, এই সবগুলোই আবৃতবীজী উদ্ভিদ, কারণ এসব উদ্ভিদের বীজ বাইরে থেকে দেখা যায় না। বীজগুলো থাকে ফলের ভিতরে, অর্থাৎ ফলাবরণ দিয়ে আবৃত থাকে। যেসব উদ্ভিদের বীজ ফলের অভ্যন্তরে থাকে সেসব উদ্ভিদকে আবৃতবীজী উদ্ভিদ বলে। প্রকৃতপক্ষে অ্যাঞ্জিওস্পার্ম এর বাংলা প্রতিশব্দ করা হয়েছে আবৃতবীজী উদ্ভিদ। দুটি গ্রিক শব্দ হতে অ্যাঞ্জিওস্পার্ম শব্দ উৎপত্তি হয়েছে। গ্রিক অ্যাঞ্জিওন শব্দের অর্থ হলো ভেসেল বা কন্টেইনার অর্থাৎ পাত্র। স্পার্মোস অর্থ হলো সিড বা বীজ। কাজেই যে উদ্ভিদের বীজ থেকে কোনো পাত্রে আবৃত থাকে সেসব উদ্ভিদই হলো অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। এখানে পাত্র হলো ফল বা ফলাবরণ, অর্থাৎ ফল সৃষ্টি হয় ফুলের গর্ভাশয় থেকে। তাই আবৃতবীজী উদ্ভিদের অপর নাম হলো ফ্লাওয়ারিং প্লান্টস বা পুষ্পক উদ্ভিদ। আজ থেকে প্রায় 13 কোটি বছর আগে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়। অনেকের মতে গ্রীষ্মপ্রধান অঞ্চল, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় ছিল আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তিস্থল এবং এখান থেকে ক্রমান্বয়ে সব দিকে ছড়িয়ে পড়েছে। আবৃতবীজী উদ্ভিদ অনেক ছোট হতে পারে, যেমন উলফিয়া 0.1 মিলিমিটার। বাংলাদেশে এর 2টি প্রজাতি পাওয়া যায়। বাংলাদেশে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হল উলফিয়া অ্যারহিজা। বাংলাদেশে উঁচু বৃক্ষের মধ্যে বৈলাম, গর্জন, তেলসুর প্রধান। বাড়তে দিলে বেত অনেক লম্বা হতে পারে। ইউক্যালিপটাস প্রায় 500 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য: 1. আবৃতবীজী স্পোরোফাইট, রেণুধর, পুষ্পক ও ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ। নাম্বার 2. গর্ভকিশোর, সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড এই 3টি অংশে বিভক্ত। নাম্বার 3. গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠে বিশেষ। নাম্বার 4. ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়। গর্ভধারণের পর ডিম্বক বীজে পরিণত হয়, তাই বীজ ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে। নাম্বার 5. শুক্রাণু ফ্লাজেলাবিহীন, পরাগায়নকালে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। নাম্বার 6. এদের দ্বিনিষেক ঘটে। নিষেকের পর শস্য গঠন আরম্ভ হয়, তাই বীজের শস্য ট্রিপ্লয়েড। নাম্বার 7. কোনো প্রকার আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। আর্কিগোনিয়া সৃষ্টি না হওয়া উন্নত বৈশিষ্ট্য। নাম্বার 8. জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে। নাম্বার 9. বীজে একটি বা দুটি বীজপত্র থাকে। নাম্বার 10. গ্যামিটোফাইট খুব সংক্ষিপ্ত এবং পরনির্ভরশীল। নাম্বার 11. শুক্রাণু সর্বত্র নিশ্চল এবং আর্কিগোনিয়াম অনুপস্থিত। নাম্বার 12. সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান। আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা এবং বিস্তৃতি। পৃথিবীতে আবৃতবীজী উদ্ভিদের প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি। শনাক্তকারী প্রজাতির সংখ্যা 2,87,000। তুন্দ্রা থেকে মরুময় প্রায় সব পরিবেশে এদের জন্মাতে দেখা যায়। প্রফেসর এম সালার খানের মতানুযায়ী বাংলাদেশে আবৃতবীজী উদ্ভিদের প্রজাতির সংখ্যা আনুমানিক 5,000। এনসাইক্লোপিডিয়া অফ ফ্লোরা ও ফনা অফ বাংলাদেশ খণ্ড 6-12 অনুযায়ী নথিভুক্ত প্রজাতির সংখ্যা 3,611টি। এরপর বেশ কিছু নতুন প্রজাতি, যেমন কোলোকাসিয়া হাসানি, এইচ এরা এবং বহু নতুন রেকর্ড প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ন্যাশনাল হার্বেরিয়াম থেকে জুন 2015-তে প্রকাশিত বুলেটিন-এ গোত্রেরই 9টি
19টি প্রজাতি বাংলাদেশের জন্য নথিভুক্ত করা হয়েছে। তাই বলা হয় বাংলাদেশ থেকে নথিভুক্ত প্রজাতির সংখ্যা হবে প্রায় 4000। নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্যের বিষয়। গর্ভাশয় ও গর্ভদণ্ড। নগ্নবীজি উদ্ভিদে গর্ভাশয় ও গর্ভদণ্ড নেই। আবৃতবীজি উদ্ভিদে গর্ভাশয় ও গর্ভদণ্ড আছে। নাম্বার 2, পার্থক্যের বিষয় হলো ফল সৃষ্টি। নগ্নবীজি উদ্ভিদে গর্ভাশয় না থাকায় ফল উৎপন্ন হয় না। আবৃতবীজি উদ্ভিদে গর্ভাশয় হয় বলে ফল সৃষ্টি হয়। নাম্বার 3, পার্থক্যের বিষয় হলো বীজের অবস্থান। ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে, ফল হয় তাই বীজ ফলের ভিতরে থাকে। পার্থক্যের বিষয় 4, আর্কিগোনিয়া। আর্কিগোনিয়া নগ্নবীজি উদ্ভিদে সৃষ্টি হয়, আর্কিগোনিয়া আবৃতবীজি উদ্ভিদে সৃষ্টি হয় না। নাম্বার 5, পার্থক্যের বিষয় হলো পরাগায়ন। পরাগরেণু সরাসরি ডিম্বগ্রন্থে পতিত হয় নগ্নবীজি উদ্ভিদে। আবৃতবীজি উদ্ভিদে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। নাম্বার 6, পার্থক্যের বিষয় দ্বিনিষেক। নগ্নবীজি উদ্ভিদে সাধারণত দ্বিনিষেক ঘটে না, আবৃতবীজি উদ্ভিদে দ্বিনিষেক ঘটে। নাম্বার 7, পার্থক্যের বিষয় এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, নিষেকের পূর্বে উৎপন্ন হয় নগ্নবীজি উদ্ভিদে। আবৃতবীজি উদ্ভিদে এন্ডোস্পার্ম ট্রিপ্লয়েড এবং নিষেকের পরে উৎপন্ন হয়। নাম্বার 8, পার্থক্যের বিষয় ভেসেল ও সঙ্গীকোষ। নগ্নবীজি উদ্ভিদে জাইলেম সুগঠিত ভেসেল কোষ ও ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই। আবৃতবীজি উদ্ভিদে জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে। নাম্বার 9, পার্থক্যের বিষয় পরাগায়নের মাধ্যম। নগ্নবীজি উদ্ভিদে পরাগায়নের মাধ্যম হলো বায়ু। আবৃতবীজি উদ্ভিদে পরাগায়নের মাধ্যম বায়ু, পানি, প্রাণী, কীটপতঙ্গ। আবৃতবীজি উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব। আবৃতবীজি উদ্ভিদের প্রায় 2,87,000টি প্রজাতির মধ্যে 1000টি প্রজাতির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। এদের মধ্যে 100টি প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে, আর 15টি প্রজাতির বিশ্বব্যাপী মানুষের খাদ্যের যোগান দেয়। শতাধিক উদ্ভিদের মধ্যে অন্তত 120টি প্রজাতির গুরুত্বপূর্ণ ঔষধি গুণ রয়েছে। আবৃতবীজি উদ্ভিদের গোত্র পরিচিতি। পৃথিবীতে সকল আবৃতবীজি উদ্ভিদকে প্রধানত 2টি শ্রেণীতে ভাগ করা যায়। 1, ম্যাগনোলিয়া শ্রেণী। 2, বা দ্বিবীজপত্রী উদ্ভিদ। 2, লিলি শ্রেণী বা একবীজপত্রী উদ্ভিদ। প্রতিটি শ্রেণীকে পুনরায় একাধিক উপশ্রেণী, বর্গ এবং গোত্রে বিভক্ত করা হয়েছে। ডক্টর আর্থার কুনক্রিস্ট সকল আবৃতবীজি উদ্ভিদকে 380টি গোত্রে অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্যে দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র সংখ্যা 315টি, একবীজপত্রী উদ্ভিদের গোত্র সংখ্যা 65টি। প্রতিটি গোত্রেরই রয়েছে কতিপয় শনাক্তকারী বৈশিষ্ট্য। এসব বৈশিষ্ট্যের মাধ্যমে প্রতিটি গোত্রের পরিচিতি লাভ করা যায়। উদ্ভিদের স্বরূপ, মূল, কাণ্ড, পাতা, মঞ্জরি, ফুল, ফল এবং বীজ প্রতিটিতে শনাক্তকারী বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। কাজেই গোত্র পরিচিতি লাভের আগে দরকার গোত্র পরিচিতির জন্য অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় বিভিন্ন অর্থবোধক শব্দের সমন্বয়ে পরিচিত হওয়া। স্বভাব বা স্বরূপ। বিরুৎ ছোট ও নরম কাণ্ডবিশিষ্ট অকাষ্ঠল উদ্ভিদ, যেমন ধান, গম, দুব্বা ঘাস। বিরুৎ বর্ষজীবী থেকে বহুবর্ষজীবী। উপগুল্ম গুল্মের চেয়ে অপেক্ষাকৃত ছোট আকৃতির উদ্ভিদ, যেমন কালকাসুন্দা, দাঁতমর্দন। গুল্ম একক গুঁড়িবিহীন ঝোপ জাতীয় মাঝারি ধরনের কাষ্ঠল উদ্ভিদ, যেমন রঙ্গন, জবা, গোলাপ। গুল্ম বহুবর্ষজীবী। বৃক্ষ কাণ্ড একক বৃহদাকৃতির কাষ্ঠল উদ্ভিদ, যেমন আম, জাম, কাঁঠাল। বৃক্ষ বহুবর্ষজীবী। পরাশ্রয়ী যে উদ্ভিদ অন্য উদ্ভিদকে আশ্রয় করে জন্মে কিন্তু খাদ্য শোষণ করে না। মৃতজীবী যে উদ্ভিদ মৃত ও পচা জীব পদার্থ হতে খাদ্য গ্রহণ করে। পরজীবী যে উদ্ভিদ অন্য সবুজ উদ্ভিদ হতে খাদ্য শোষণ করে বেঁচে থাকে। মূল রুট প্রধান মূল ভ্রূণমূল হতে সৃষ্ট প্রাথমিক মূল ক্রমাগত বৃদ্ধি পেয়ে যে মূলতন্ত্রের সৃষ্টি করে তাই প্রধান মূল।
প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য: মূলা, গাজর, বিট ইত্যাদি রূপান্তরিত প্রধান মূল। খাদ্য সঞ্চয় করে বলে এরা সঞ্চয়ী প্রধান মূল। আস্থানিক মূল: ভ্রূণমূল হতে উদ্ভূত না হয়ে উদ্ভিদের অন্য যে কোনো অঙ্গ হতে সৃষ্ট মূলকে অস্থানিক মূল বলে। কেয়া, বট, অশ্বত্থ ইত্যাদি। গুচ্ছমূল: কাণ্ডে নিম্নাংশ হতে সৃষ্ট একগুচ্ছ সরু মূলকে গুচ্ছমূল বলে। গুচ্ছমূল একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। পরাশ্রয়ী মূল: পরাশ্রয়ী উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন অস্থানিক মূলকে পরাশ্রয়ী মূল বলে। কাণ্ড: বহু কাণ্ড সাধারণত নিরেট, দণ্ডাকার ও বায়বীয় হয়ে থাকে। এদের পর্ব, মধ্যপর্ব থাকে। কাণ্ড কণ্টকিত হতে পারে, লোমযুক্ত হতে পারে বা মসৃণ হতে পারে, তবে এর ব্যতিক্রমও হতে পারে। ফাঁপা কাণ্ড: কাণ্ড কখনো নিরেট না হয়ে মধ্যপর্ব ফাঁকা হয়। ঘাস গোত্রের উদ্ভিদের কাণ্ড এরূপ দেখা দেয়। এছাড়া অন্যান্য গোত্রের উদ্ভিদকাণ্ড 3 কোণ বিশিষ্ট হয়ে থাকে। ল্যামেরেসি গোত্রের উদ্ভিদকাণ্ড 4 কোণ বিশিষ্ট হয়ে থাকে। রাইজোম হলো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, অর্থাৎ যেসব কাণ্ড মাটির নিচে আনুভূমিকভাবে বর্ধিত হয়, আদা, হলুদ, এগুলো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, এগুলো মূল নয়। টিউবার: কাণ্ড ভূনিম্নস্থ শাখার মাথার স্ফীত অংশকে টিউবার বলে। আলু টিউবার কাণ্ডের উদাহরণ। মিষ্টি আলু মূলের স্ফীত অংশ, কাণ্ড নয়। বাল্ব: ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড হলো বাল্ব, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড। রানার: উদ্ভিদের দুর্বল কাণ্ড যা মাটির উপরে পড়ে থাকে এবং পর্বের নিচে অস্থানিক মূল ও উপরে পাতা বের হয়, যেমন থানকুনি। পাতা: কাণ্ডের পর্ব হতে পাতা উৎপন্ন হয়। পাতা বিভিন্ন ধরনের ও বিভিন্ন বৈশিষ্ট্যের হতে পারে। প্রতিটি পর্বে 1টি, 2টি বা তার অধিক পাতা থাকতে পারে। একটি আদর্শ পাতার 3টি অংশ থাকে, যথা পত্রমূল, পত্রবৃন্ত ও পত্রফলক। পাতা বোটাযুক্ত বা বোটাবিহীন হতে পারে, উপপত্রযুক্ত বা উপপত্রবিহীন হতে পারে। একটি পাতায় 1টি বা একাধিক পত্রফলক থাকতে পারে। এসব বৈশিষ্ট্য গোত্র, গণ ও প্রজাতির শনাক্তকরণে কাজে আসে। পিটিউল বা পত্রবৃন্ত বা বোটা: পাতার বোটায় পিটিউল। পাতার বোটা থাকলে তাকে পিটিওলেট বা বৃন্তযুক্ত পাতা বলা হয়। বোটা না থাকলে তাকে সেসাইল বা বৃন্তহীন পাতা বলা হয়। অধিকাংশ পাতায় বোটা থাকে। লামিনা বা পত্রফলক: বোটার মাথায় পাতলা, চ্যাপ্টা, প্রশস্ত ও সবুজ অংশই লামিনা বা পত্রফলক। পত্রফলকই পাতার প্রধান অংশ। স্টিপিউল বা উপপত্র: কোনো কোনো পাতায় বোটার গোড়ায় 2 পাশে পত্র সদৃশ ক্ষুদ্রাকৃতির উপাঙ্গ সৃষ্টি হয়। এই উপাঙ্গকে স্টিপিউল বা উপপত্র বলা হয়। মুক্ত পার্শ্বীয় উপপত্র: উপপত্র দুটি যখন পত্রমূলের 2 পাশে মুক্ত অবস্থায় থাকে। সিম্পল লিফ বা সরলপত্র: পাতায় একটি মাত্র পত্রফলক থাকলে তাকে সিম্পল লিফ বা সরলপত্র বলা হয়। আম, জবা, জাম, কাঁঠাল প্রভৃতি উদ্ভিদের পাতায় সরলপত্রের উদাহরণ। কম্পাউন্ড লিফ বা যৌগিক পত্র: একটি পাতায় একাধিক পত্রফলক থাকলে তাকে যৌগিক পত্র বলা হয়। গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা, কামিনী প্রভৃতি উদ্ভিদের পাতা যৌগিক। যৌগিক পত্রের প্রতিটি পত্রফলককে পত্রক বলা হয়, এবং অর্থাৎ একাধিক পত্রক নিয়ে একটি যৌগিক পত্র গঠিত। অজোড়পক্ষল যৌগিক পত্র: র্যাকিসের চূড়ায় যদি একটি পত্রক না থাকে, অর্থাৎ পত্রকগুলো জোড় সংখ্যায় থাকে, তবে তাকে অচূড়পক্ষল যৌগিক পত্র বলে, যেমন বাদললাঠি। সচূড়পক্ষল যৌগিক পত্র: র্যাকিসের চূড়ায় যখন একটি বিজোড় পত্রক থাকে, তখন তাকে সচূড়পক্ষল যৌগিক পত্র বলে, যেমন গোলাপ। দ্বিপক্ষল যৌগিক পত্র: এক্ষেত্রে র্যাকিসের পাশ থেকে শাখা বের হয় এবং পত্রকগুলো শাখার 2 পাশে সাজানো থাকে, যেমন কৃষ্ণচূড়া। ত্রিপক্ষল যৌগিক পত্র: এক্ষেত্রে র্যাকিসের শাখা হতে প্রশাখা বের হয় এবং প্রশাখার 2 পাশে পত্রকগুলো সংযুক্ত থাকে, যেমন। ফলের আকৃতি:
পত্রফলক লম্বা, বলমাকার, ডিম্বাকার, হৃৎপিণ্ডাকার, বৃত্তাকার, উপবৃত্তাকার ইত্যাদি বিভিন্ন আকারের হতে পারে। পত্রফলকের ভিনেশন বা শিরাবিন্যাস। পত্রফলকে মধ্যশিরা, শিরা, উপশিরা থাকে। ফলকের শিরাবিন্যাস উদ্ভিদের শনাক্তকরণে কাজে লাগে। যে নির্দিষ্ট রীতিতে শিরা উপশিরাগুলো পত্রফলকে বিন্যস্ত থাকে তাকে শিরাবিন্যাস বলে। শিরাবিন্যাস দুই প্রকার: এক, রেটিকুলেট ভিনেশন বা জালিকা শিরাবিন্যাস। পাতায় শিরা উপশিরা এবং এদের শাখা প্রশাখাগুলো পরস্পর যুক্ত হয়ে একটি জালের মতো সৃষ্টি করলে তাকে জালিকা শিরাবিন্যাস বলা হয়। জালিকা শিরাবিন্যাস দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। দুই, প্যারালেল শিরাবিন্যাস বা সমান্তরাল শিরাবিন্যাস। পাতার শিরাগুলো পরস্পর যুক্ত না হয়ে সমান্তরালভাবে বিন্যস্ত থাকলে তাকে সমান্তরাল শিরাবিন্যাস বলে। সমান্তরাল শিরাবিন্যাস একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। ফাইলোট্যাক্সি বা পত্রবিন্যাস। কাণ্ডের পাতা একান্তর, প্রতিমুখ, আবর্তকভাবে বিন্যস্ত থাকতে পারে। পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি। কাণ্ডের শীর্ষ মুকুল অথবা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখা বা শাখাতন্ত্রের উপর পুষ্পের বিন্যাস পদ্ধতিকে পুষ্পমঞ্জরি বলে। পুষ্পমঞ্জরি প্রধানত দুই প্রকার, যেমন রেসিমোস ও সাইমোস। রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাস। অনিয়ত বর্ধনশীল অর্থাৎ ক্রমাগত বাড়তে থাকে মঞ্জরি দণ্ডযুক্ত পুষ্পমঞ্জরি। রেসিমোস পুষ্পমঞ্জরি বিভিন্ন ধরনের হয়। রেসিম মঞ্জরি দণ্ড লম্বা ও অনিয়তভাবে বর্ধনশীল। বৃন্তযুক্ত পুষ্প অগ্রোন্মুখভাবে উৎপন্ন হয়, যেমন সরিষা। স্পাইক প্রলম্বিত ও অনিয়তভাবে বর্ধিত মঞ্জরিদণ্ডে অবৃন্তক পুষ্প উৎপন্ন হয়, যেমন রজনীগন্ধা। স্পাইকলেট ছোট প্রকৃতির সংক্ষিপ্ত স্পাইক। মঞ্জরিদণ্ড সংক্ষিপ্ত হয় এবং গোড়ার দিকে দুটি বর্ণাকার অপুষ্পক গ্লুম, উপরে একটি সপুষ্পক গ্লুম বা লেমা থাকে। এর উপরে বিপরীত দিকে অবস্থান করে একটি প্যাপিলা। প্যাপিলার উপরে পুষ্প থাকে, যেমন ধান, গম, ঘাস ইত্যাদি উদ্ভিদের মঞ্জরি। ক্যাপিজুলাম বা শিরোমঞ্জরি। মঞ্জরিদণ্ড প্রলম্বিত না হয়ে স্থূল, স্ফীত ও প্রশস্ত হয়ে উত্তল পুষ্পাধারে পরিণত হয়। পুষ্পাধারের উপর দুই ধরনের পুষ্পিকা থাকে, যথা কেন্দ্রে নলাকৃতির মধ্যপুষ্পিকা এবং তার বাইরে জিহ্বাকৃতির প্রান্ত পুষ্পিকা বিন্যস্ত থাকে। পুষ্পাধারের নিচে মঞ্জরিপত্র চক্রাকারে বিন্যস্ত থাকে। মঞ্জরি পত্রাবরণ গঠন করে, যেমন গাঁদা, সূর্যমুখী। সাইমোস বা নিয়ত পুষ্পবিন্যাস। নিয়ত বর্ধনশীল মঞ্জরি দণ্ডযুক্ত পুষ্পমঞ্জরি। কোনো কোনো ক্ষেত্রে একটিমাত্র পুষ্প সৃষ্টির পর মঞ্জরিদণ্ডে আর কোনো পুষ্প হয় না। এরা সাধারণত একক পুষ্প বিশিষ্ট। অনেকে একেও সাইমোস মঞ্জরিদণ্ড বলে থাকে, যেমন জবা। ফুল সম্বন্ধে প্রয়োজনীয় শব্দাবলী। ব্রাক্ট বা মঞ্জরিপত্র। যে ক্ষুদ্রাকৃতির পাতা বা পাতার ন্যায় অঙ্গের কক্ষে কোনো ফুল বা মঞ্জরি জন্মে তাকে ব্রাক্ট বা মঞ্জরিপত্র বলে। ব্রাক্ট এর পরের স্তবকে ব্রাক্টের ন্যায় অঙ্গ থাকলে তাকে ব্রাক্টিওল বা উপমঞ্জরিপত্র বলে। সব ফুলে ব্রাক্ট ও ব্রাক্টিওল থাকে না। পুষ্পাক্ষ যে অক্ষের উপর পুষ্পের চারটি স্তবক সজ্জিত থাকে তাকে পুষ্পাক্ষ বলে। পুষ্পস্তবক সাধারণত চারটি স্তবক নিয়ে একটি পুষ্প গঠিত হয়। এক, ক্যালিক্স বা বৃতি। ফুলের বাইরের স্তবকটিকে সাধারণত সবুজ বলা হয় ক্যালিক্স বা বৃতি। ক্যালিক্সের প্রতিটি সদস্যকে বলা হয় সেপাল বা বৃতংশ। ক্যালিক্সের বাইরে ক্যালিক্সের ন্যায় কোনো স্তবক থাকলে তাকে বলা হয় অ্যাপিক্যালিক্স বা উপবৃতি। জবাতে উপবৃতি আছে। দুই, করোলা বা দলমণ্ডল। বৃতির ভিতরে স্তবক সাধারণত রঙিন হলো করোলা বা দলমণ্ডল। এর প্রতিটি সদস্যকে বলা হয় পেটাল বা পাপড়ি। স্ট্রিভেশন বা পুষ্পপত্র বিন্যাস।
মুকুল অবস্থায় বীজাংশগুলো পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। এস্টিভেশন কয়েক প্রকার হতে পারে: ওপেন বা মুক্ত। এক্ষেত্রে বীজাংশ ও পাপড়িগুলো পরস্পর হতে বেশ দূরে অবস্থান করে, একটি অপরটির প্রান্ত স্পর্শ করে না, তাকে মুক্ত পুষ্পপত্র বিন্যাস বলে, যেমন গন্ধরাজের বৃতির এস্টিভেশন। ভালভেট বা প্রান্তস্পর্শী। এক্ষেত্রে বীজাংশগুলোর একটির প্রান্ত আর একটির প্রান্তের কাছাকাছি থাকে, যেমন জবা ফুলের বৃতির এস্টিভেশন, আকন্দ ও বাবলা ফুলের এস্টিভেশন। টুইস্টেড বা পাকানো। এক্ষেত্রে বীজাংশগুলো একটির প্রান্ত অপরটির প্রান্তকে পরস্পর ঢেকে রাখে, যেমন জবা ফুলের এস্টিভেশন। ইমব্রিকেট। এক্ষেত্রে একটি বীজাংশের দুই প্রান্তই আবৃত থাকে এবং অপর একটির দুটি প্রান্তই অনাবৃত থাকে, যেমন কৃষ্ণচূড়া, কালকাসুন্দা ফুলের এস্টিভেশন। কুইনকান্সিয়াল। যদি দুটি বীজাংশ ভেতরে এবং দুটি বাইরে থাকে তবে তাকে কুইনকান্সিয়াল এস্টিভেশন বলে, যেমন পেয়ারা, সরিষা ফুলের এস্টিভেশন। ভ্যাক্সিলারি। এক্ষেত্রে সবচেয়ে বড় পাপড়ি পাঁচটির মধ্যে তার পাশের দুই প্রান্তকে ঢেকে রাখে এবং পাশের দুইটি অপর দুইটি প্রান্তকে ঢেকে রাখে। প্রজাপতিসম ফুলে এরূপ দেখা যায়, যেমন মটরশুঁটি, সিম ফুলের এস্টিভেশন। 3. অ্যান্ডিসিয়াম বা পুংস্তবক। দলের ভেতরে অবস্থিত ফুলের তৃতীয় স্তবক হল অ্যান্ডিসিয়াম বা পুংস্তবক। এর প্রতিটি সদস্যকে বলা হয় স্টামেন বা পুংকেশর। পুংকেশরের দণ্ডকে বলা হয় ফিলামেন্ট বা পুংদণ্ড। মাথার স্ফীত অংশকে বলা হয় অ্যান্থার বা পরাগধানী। পরাগধানীর ভিতরে থাকে পোলেন গ্রেন বা পরাগরেণু। সাধারণত 6টি পুংকেশরের মধ্যে 4টি লম্বা এবং 2টি খাটো হলে তাকে টেট্রাডিনেমাস বলে। সাধারণত 4টি পুংকেশরের মাঝে 2টি লম্বা এবং 2টি খাটো হলে তাকে ডাইডিনেমাস বলে। পরাগধানীর প্রকার। পাদলগ্ন পরাগধানী। পরাগধানীর পাদদেশে পুংদণ্ড দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। পৃষ্ঠলগ্ন পরাগধানী। পরাগধানীর পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে পুংদণ্ড দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। পার্শ্বলগ্ন পরাগধানী। পরাগধানীর সমগ্র পৃষ্ঠদেশ বরাবর পুংদণ্ড দৃঢ়ভাবে সংযুক্ত থাকে। সর্বমুখ পরাগধানী। পুংদণ্ডের সরু অগ্রভাগ পরাগধানীর পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে একটি সূক্ষ্ম বিন্দুতে এমনভাবে সংযুক্ত থাকে যে পরাগধানী মৃদু বাতাসে এদিক ওদিক দুলতে পারে, যেমন ধানের পরাগধানী। রেখাকার পরাগধানী। সরু ও লম্বা পরাগধানী। বৃক্কাকার পরাগধানী। পরাগধানী দেখতে বৃক্কের মতো, যেমন জবার পরাগধানী। দললগ্ন পুংকেশর। পুংকেশর পাপড়ির সাথে সংযুক্ত থাকে, যেমন ধুতুরা, বেগুন ইত্যাদি ফুলে দেখা দেয়। 4. গাইনিসিয়াম বা স্ত্রীস্তবক। ফুলের সবচেয়ে ভিতরের স্তবক হল গাইনিসিয়াম বা স্ত্রীস্তবক। এই স্তবকের প্রতিটি সদস্যকে বলা হয় কার্পেল, স্ত্রীকেশর বা গর্ভপত্র। কার্পেলের গোড়ায় স্ফীত অংশ হল ওভারি, গর্ভাশয় বা ডিম্বাশয়। মাঝের সরু অংশ হল স্টাইল বা গর্ভদণ্ড। মাথা হল স্টিগমা বা গর্ভমুণ্ড। গর্ভাশয় অন্য সব স্তবকের উপরে থাকলে তাকে অধিগর্ভ গর্ভাশয় বলে, আর গর্ভাশয় অন্য স্তবকের নিচে থাকলে তাকে অধগর্ভ গর্ভাশয় বলে। পেরিয়ান্থ বা পুষ্পপুট। বৃতি এবং দলকে যখন আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না, অর্থাৎ দেখতে এরা একই রকম দেখায়, তখন এদেরকে পেরিয়ান্থ বা পুষ্পপুট বলে। পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় টেপাল। উভলিঙ্গ পুষ্প। যে পুষ্পে পুংস্তবক, স্ত্রীস্তবক দুটি বিদ্যমান থাকে, যেমন জবা। একলিঙ্গ পুষ্প। যে পুষ্পে পুংস্তবক, স্ত্রীস্তবক যে কোনো একটি বিদ্যমান থাকে, যেমন লাউ।
পুংপুষ্প, যে স্তবকে পুংস্তবক থাকে কিন্তু স্ত্রীস্তবক থাকে না, যেমন লাউ এর পুংপুষ্প। স্ত্রীপুষ্প, যে পুষ্পকে স্ত্রীস্তবক থাকে কিন্তু পুংস্তবক থাকে না, যেমন লাউ এর স্ত্রীপুষ্প। ক্লিপ পুষ্প, যে পুষ্পে পুংস্তবক স্ত্রীস্তবক কোনোটিই থাকে না, যেমন বাগানের শোভাবর্ধন। সম্পূর্ণ পুষ্প, যে পুষ্পকে 4টি স্তবকই বিদ্যমান, যেমন জবা। অসম্পূর্ণ পুষ্প, যে পুষ্পকে 4টি স্তবকের যে কোনো এক বা একাধিক স্তবক অনুপস্থিত, যেমন কুমড়া। সমাঙ্গ পুষ্প, যে পুষ্পে প্রতিটি স্তবকের অংশগুলো পরস্পর সম আকার ও সম আকৃতি বিশিষ্ট, যেমন জবা। অসমাঙ্গ পুষ্প, যে পুষ্পকের প্রতিটি স্তবকের অংশগুলো পরস্পর বিষম আকৃতির ও আকৃতি বিশিষ্ট, যেমন মটরশুঁটি। বহুপ্রতিসম, যে পুষ্প খাড়াভাবে কেন্দ্র বরাবর কাটলে একেবারে অধিক সমান 2 ভাগে বিভক্ত হয়, যেমন জবা, সরিষা। একপ্রতিসম পুষ্প, যে পুষ্প খাড়াভাবে কেন্দ্র বরাবর কাটলে মাত্র 1 বা 2টি সমান অংশে বিভক্ত হয়, যেমন শিম, অপরাজিতার পুষ্প। অপ্রতিসম পুষ্প, যে পুষ্প খাড়াভাবে কেন্দ্র বরাবর কাটলে কখনো 2টি সমান অংশে বিভক্ত করা যায় না, যেমন কলাপাতি পুষ্প। সবৃন্তক পুষ্প, যে পুষ্পে বোটা থাকে। অবৃন্তক পুষ্প, যে পুষ্পে বোটা থাকে না। ত্রয়োশক, যে পুষ্পে স্তবকের অংশগুলো 3 বা 3-এর গুণনীয়ক সংখ্যায় থাকে। চতুর্থংশক, যে পুষ্পের স্তবকের অংশগুলো 4 বা 4-এর গুণনীয়ক সংখ্যায় থাকে। পঞ্চমাংশক, যে পুষ্পের স্তবকের অংশগুলো 5 বা 5-এর গুণনীয়ক সংখ্যায় থাকে। গর্ভপাত পুষ্প, পুষ্পাক্ষ উত্তল হয় এবং গর্ভাশয় এর কেন্দ্রে সর্বোচ্চ স্থানে অবস্থান করে। পুষ্পের অবশিষ্ট 3টি স্তবক ক্রমান্বয়ে গর্ভাশয়ের নিচে সজ্জিত থাকে। এরা হলো অধিগর্ভ গর্ভাশয়, যেমন সরিষা, জবা, ধান, ফুল। গর্ভকটি পুষ্প, পুষ্পাক্ষ অবতল বা পেয়ালাকৃতির এবং গর্ভাশয় এর কেন্দ্রস্থলে অবস্থান করে। পুষ্পের অবশিষ্ট 3টি স্তবক গর্ভাশয়কে ঘিরে ক্রমান্বয়ে পেয়ালার কিনারায় সজ্জিত থাকে। এরা হলো অর্ধ অধিগর্ভ গর্ভাশয়, যেমন সিম, গোলাপ ফুল। গর্ভশীর্ষ পুষ্প, পুষ্পাক্ষ প্রসারিত হয়ে পেয়ালাকৃতি ধারণ করে এবং গর্ভাশয়ের পাদদেশে সংযুক্ত থাকে। পুষ্পের অবশিষ্ট 3টি স্তবক গর্ভাশয়ের উপরে পর্যায়ক্রমে সজ্জিত থাকে। এরা হলো অধগর্ভ গর্ভাশয়, যেমন কুমড়া, পেয়ারা ফুল। প্লাসেন্টেশন বা অমরাবিন্যাস, গর্ভাশয়ের ভিতরে যে টিস্যু থেকে ওভিউল বা ডিম্বক সৃষ্টি হয় সে টিস্যুকে প্লাসেন্টা বা অমরা বলে। গর্ভাশয়ের ভিতরে প্লাসেন্টার বিন্যাস পদ্ধতিকে বলা হয় প্লাসেন্টেশন বা অমরাবিন্যাস। অমরাবিন্যাস বিভিন্ন প্রকার হতে পারে, যেমন মার্জিনাল বা একপ্রান্তীয়। এক্ষেত্রে এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের এক কিনারা বরাবর প্লাসেন্টা থাকে। মটরশুঁটি ও সিম এর প্রকৃষ্ট উদাহরণ। অক্সাইল বা অক্ষীয়, এক্ষেত্রে গর্ভাশয়ে একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকে, প্রতিটি কক্ষে মধ্য অক্ষে প্লাসেন্টা থাকে। জবা। 3 ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, এক্ষেত্রে গর্ভাশয়ে একটি প্রকোষ্ঠ থাকে এবং মধ্য অক্ষে প্লাসেন্টা থাকে। তুত, নুনিয়া শাক। 4 প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, এক্ষেত্রে গর্ভাশয় এক বা একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং প্লাসেন্টা সমূহ থাকে পরিধীয় দেয়ালে। শসা, লাউ। 5 সুপারফিশিয়াল বা গাত্রীয়, এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে এবং প্লাসেন্টা প্রশস্ত প্রাচীরে থাকে। শাপলা, পদ্ম। বেসাল বা মূলীয়, এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং প্লাসেন্টা গর্ভাশয়ের গোড়ায় থাকে। ত্রিধারা, সূর্যমুখী, ধান। 7 অ্যাপিকাল বা শীর্ষক, এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং প্লাসেন্টা গর্ভাশয়ের শীর্ষে থাকে। ধনিয়া, লাল পাতা। ফল, প্রকৃত ফল গর্ভাশয় থেকে উৎপন্ন হয়, যেমন আম, জাম, লিচু। অপ্রকৃত ফল গর্ভাশয় ব্যতীত অন্য অংশ থেকে উৎপন্ন হয়, আপেল।
সরল ফল, একটি পুষ্প হতে একটি মাত্র ফল উৎপন্ন হয়, যেমন আম। গুচ্ছিত ফল, একটি মাত্র পুষ্পের মুক্ত গর্ভাশয়গুলো হতে একগুচ্ছ ফল উৎপন্ন হয়, যেমন আতা। যৌগিক ফল, সমগ্র পুষ্পমঞ্জরি হতে একটি মাত্র ফল উৎপন্ন হয়, যেমন কাঁঠাল। লিগুম, ফল উপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ হয়। ক্যাপসিউল, ফল উপর থেকে নিচে বহু কপাটে বিদীর্ণ হয়, যেমন ধতুরা, ঢেঁড়স, পাট। ক্যারিওপসিস, ফল এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একটি মাত্র বীজযুক্ত। ফলত্বক ও বীজত্বক পরস্পর সংলগ্ন থাকে, যেমন ধান। সিলিকুয়া, শুষ্ক বিদারী ফল যা পরিপক্ক হলে নিচ থেকে উপরের দিকে ক্রমশ ফেটে যায়। এই ফল লম্বা ও নলাকার হয়, যেমন সরিষা। বেরি, ফল এক বা একাধিক গর্ভপত্রী এবং বহুজীবী অন্তত্বক ও মধ্যত্বক সংযুক্ত থাকে, যেমন কলা, টমেটো। সাইজোকার্প, শুষ্ক অবিদারী ফল, যেমন ধনে। সরোসিস স্প্যাডিক্স মঞ্জুরিটি একটি রসালো যৌগিক ফলে পরিণত হয়, যেমন কাঁঠাল, আনারস। কোনো স্তবকের সাংকেতিক বর্ণের পরে যে চিহ্ন দেওয়া হয় তা ওই স্তবকের সদস্য সংখ্যা বোঝায়। উদাহরণস্বরূপ বৃ৫ লিখলে বোঝাবে বৃতিতে 5টি বৃতংশ আছে এবং বৃতংশগুলো পৃথক বা বিযুক্ত। কিন্তু বৃ৫ ব্র্যাকেটে এরূপ লিখলে বোঝা যাবে বৃতিতে 5টি বৃতংশ আছে এবং বৃতংশগুলো যুক্ত। কোনো 2টি বা 3টি স্তবকের সাংকেতিক বর্ণের উপরে একটি লম্বা রেখা দিলে বোঝা যাবে এদের মধ্যে অসম সংযুক্তি আছে। উদাহরণস্বরূপ দ৫ ব্র্যাকেটে, পুং৫ ব্র্যাকেটে এবং সবগুলোর উপর লম্বা চিহ্ন থাকলে এরূপ লিখলে বোঝা যাবে দলের সাথে পুংকেশর সংযুক্ত আছে। কাজেই দেখা যায় বন্ধনী দ্বারা সমসংযোগ এবং রেখা দ্বারা অসম সংযোগ বোঝানো হয়। এছাড়া গর্ভাশয় যদি অধিগর্ভ হয় তবে গ এর নিচে একটি রেখা দেওয়া হয়, যেমন গ এর নিচে একটি রেখা। আর গর্ভাশয় যদি অধগর্ভ হয় তবে গ এর উপরে রেখা দেওয়া হয়, যেমন গ এর উপর একটি মাত্রা চিহ্নের মতো রেখা। যখন গর্ভাশয়টি অধগর্ভ হয় তখন গ এর ডান পাশে টান দিতে হয়, যেমন গ এর পর একটি বিয়োগ চিহ্নের মতো টান। পুষ্প সংকেত লিখার পদ্ধতি। পুষ্প সংকেত লিখতে পর্যায়ক্রমে 1. প্রথমে মঞ্জুরিপত্রের বর্ণমালা, 2. অতঃপর উপমঞ্জুরিপত্রের বর্ণমালা, 3. পরে একপদীসম কি বহুপদীসম এই সংকেত, 4. পরে একলিঙ্গ কি উভলিঙ্গ এই সংকেত, 5. উপবৃত্তির সাংকেতিক বর্ণ ও উপবৃত্তাংশের সংখ্যা, 6. তারপরে বৃত্তির সাংকেতিক বর্ণ ও বৃত্তাংশের সংখ্যা, 7. তারপর দলের সাংকেতিক বর্ণ ও পাপড়ির সংখ্যা, 8. তারপরে পুংস্তবকের সাংকেতিক বর্ণ ও পুংকেশরের সংখ্যা, 9. সর্বশেষে স্ত্রীস্তবকের সাংকেতিক বর্ণ ও গর্ভপত্রের সংখ্যা লিখতে হয়। বৃত্তি, দল, পুংস্তবক অথবা স্ত্রীস্তবকের কোনো সদস্য অনুপস্থিত থাকলে সাধারণত সেই স্তবকের সংকেত লিখে 0 লেখা হয়। পুষ্প প্রতীক। যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃ অক্ষের তুলনায় এর বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য দেখানো হয় তাকে পুষ্প প্রতীক বলে। পুষ্প প্রতীক মোটামুটি বৃত্তাকারে দেখানো হয়। বৃত্তের উপরে মাতৃ অক্ষ একটি বিন্দু আকারে দেখানো হয় এবং বৃত্তের নিচে মঞ্জুরি পত্র দেখানো হয় যদি থাকে। বৃত্তের বাইরে স্তবককে বৃত্তাংশ এবং এর পুষ্পপত্র বিন্যাস দেখানো হয়। দ্বিতীয় স্তবকে পাপড়ি ও এর পুষ্পপত্র বিন্যাস দেখানো হয়। তৃতীয় স্তবকে পুংকেশর, এর সংখ্যা, সম বা অসম সংযুক্তি দেখানো হয় এবং
মধ্যখানে গর্ভাশয়ের প্রস্থচ্ছেদ তথা অমরাবিন্যাস দেখানো হয়। উপবৃত্তি থাকলে বৃত্তির বাইরে আর একটি স্তবক দেখানো হয়। বিভিন্ন স্তবকের সদস্যদের মধ্যে অসম সংযোগ ক্ষুদ্র সংকেত রেখা দিয়ে দেখানো হয়। এই স্তবকের সদস্যদের মধ্যকার সমসংযোগ তাদের প্রান্তদ্বয়ের মধ্যে সংযোগের মাধ্যমে দেখানো হয়। জার্মান বিজ্ঞানী অগাস্ট উইলহেলম আইখার 1778 খ্রিস্টাব্দে প্রথম পুষ্পপ্রতীকের বর্ণনা করেন। জবা ফুলের পুষ্পপ্রতীকের ব্যাখ্যা। উপবৃত্তিতে উপবৃত্তাংশ 5টি, মুক্ত বৃত্তিতে বৃত্তাংশ 5টি, সংযুক্ত পুষ্পপত্রবিন্যাস ভালভেট, দলমণ্ডলে পাপড়ি 5টি, মুক্ত পুংনলের সাথে সংযুক্ত পুষ্পপত্রবিন্যাস টুইস্টেড, পুংস্তবকে পুংকেশর বহু, একগুচ্ছক, সকল পুংদণ্ড একক নলে যুক্ত, পরাগধানী মুক্ত, স্ত্রী স্তবকে গর্ভপত্র 5টি, সংযুক্ত গর্ভাশয় 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরাবিন্যাস অক্ষীয়। পুষ্পপ্রতীক থেকে প্রতীয়মান হয় পুষ্প বহুপদীসম এবং উভলিঙ্গ। কয়েকটি পুষ্পপ্রতীকের ব্যাখ্যা। জবা। ব্যাখ্যা। মঞ্জুরিপত্র ও উপমঞ্জুরিপত্র নেই। পুষ্পটি বহুপদীসম ও উভলিঙ্গ। 5টি মুক্ত উপবৃত্তি আছে। বৃত্তাংশ 5টি, সংযুক্ত। পাপড়ি 5টি, মুক্ত। পুষ্পকেশর অসংখ্য, সংযুক্ত, একগুচ্ছক ও দললগ্ন। গর্ভপত্র 5টি, সংযুক্ত, গর্ভাশয় অধিগর্ভ। 2. ধান। ব্যাখ্যা। মঞ্জুরি ও উপমঞ্জুরিপত্র উপস্থিত। পুষ্পটি একপ্রতিসম ও উভলিঙ্গ। টেপাল 2টি, মুক্ত। পুংকেশর 6টি, মুক্ত, 2টি বৃত্তে সজ্জিত। গর্ভপত্র 1টি, মুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ। মাতৃ অক্ষ পরিচিতি। যে অক্ষ হতে পুষ্পের সৃষ্টি হয় তাকে মাতৃ অক্ষ বলে। পুষ্পের মাতৃ অক্ষের দিকে অংশ হল পশ্চাৎ অংশ এবং তার বিপরীত অংশ অর্থাৎ মঞ্জুরিপত্রের দিকে অংশ হল পুষ্পের সম্মুখ অংশ। মাতৃ অক্ষ সঠিকভাবে শনাক্ত করতে না পারলে সঠিক পুষ্পপ্রতীক অঙ্কন করা সম্ভব নয়। একবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। যেসব আবৃতবীজী উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে বলা হয় একবীজপত্রী উদ্ভিদ। ধান, গম, ভুট্টা, আখ, পেঁয়াজ, রসুন ইত্যাদি একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য: 1. বীজে বীজপত্র একটি। 2. মূল গুচ্ছমূল। 3. পাতার শিরা বিন্যাস সাধারণত সমান্তরাল। 4. পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা 3 বা এর গুণিতক অর্থাৎ 3, 6 বা 9 অর্থাৎ পুষ্প ট্রাইমেরাস। 5. বীজপত্রের অবস্থান শীর্ষ ও ভ্রূণমুকুল পার্শ্বীয়। ডক্টর আর্থার কুনকুইস্ট 1981 সালে পৃথিবীর সকল জানা একবীজপত্রী উদ্ভিদকে 65টি গোত্রে বিভক্ত করেছেন। আদি উন্নত ধারা অনুযায়ী প্রথম গোত্র বুটোমেসি এবং সর্বশেষ গোত্র অর্চিডেসি। পয়েসি গোত্রের অবস্থান 34তম। গোত্র পয়েসি বা ঘাসগোত্র। প্রজাতির সংখ্যা ও বিস্তৃতি: প্রায় 500টি গণ ও 8000 প্রজাতি নিয়ে ঘাসগোত্র গঠিত। এই গোত্রের উদ্ভিদ পৃথিবীর সব ধরনের অবস্থানে পাওয়া গেলেও অধিক পাওয়া যায় উষ্ণমণ্ডলীয় অঞ্চলে, উত্তর নাতিশীতোষ্ণ মৃদু অঞ্চলে। বাংলাদেশে এই গোত্রের 113টি গণ ও 285টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। শনাক্তকারী বৈশিষ্ট্য: 1. কাণ্ড সাধারণত নলাকার ও মধ্যপর্ব ফাঁপা। 2. পত্রমূল কাণ্ডবেষ্টক ও পাতা লিগুল বিশিষ্ট। 3. পুষ্পবিন্যাস মঞ্জুরি ও স্পাইকুলেট। 4. পরাগধানী সর্বমুখ। 5. গর্ভমুণ্ড পালকের ন্যায়। 6. গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। 7. অমরাবিন্যাস মূলীয় বেসাল। 8. ফল ক্যাডিওপসিস। সাধারণ বৈশিষ্ট্য: স্বরূপ: বহুবর্ষজীবী বা বর্ষজীবী, বিরুদ্ধ, কতিপয় বৃক্ষবৎ
যেমন বাঁশ। মূল, গুচ্ছমূল। কাণ্ড, নলাকার, অধিকাংশ গণে মধ্যপর্ব ফাঁপা। এ ধরনের কাণ্ডকে সাধারণত কলম বলা হয়। ইক্ষু, ভুট্টা গণদ্বয়ের কাণ্ড তেমন ফাঁপা থাকে না। পাতা, সরল, একান্ত, সাধারণত দুটি শ্রেণীতে বিন্যস্ত। লিগুল বিশিষ্ট। লিগুল প্রতিটি পাতা সাধারণত তিনটি অংশে নিয়ে গঠিত, যেমন গোড়াতে শীত, লম্বা পত্রফলক ও লিগিউল বিদ্যমান। লিগিউল হল লিফ শীতের মাথা ও পত্রফলকের সংযোগস্থলে অবস্থিত একটি উপবৃদ্ধি। পুষ্পবিন্যাস, স্পাইকুলেট। একটি স্পাইকুলেট এক বা একাধিক পুষ্প থাকতে পারে। এক পুষ্পক স্পাইকুলেটে গোড়ায় দুটি শুকনা গ্লুম থাকে, যাদেরকে সাধারণত শূন্য গ্লুম, কারণ এদের কক্ষে কোনো পুষ্প থাকে না। এর উপরে আরও দুটি গ্লুম থাকে, যার একটিকে বলা হয় লেমা বা পুষ্পগ্লুম, অপরটিকে বলা হয় প্যাপিলা। লেমাকে ব্রাক্ট বা মঞ্জুরিপত্র এবং প্যাপিলাকে ব্রাক্টিওল বা উপমঞ্জুরিপত্রের সাথে তুলনা করা হয়। লেমার বিপরীতে প্যাপিলা অবস্থিত। প্যাপিলা সহ পুষ্পটি লেমার কক্ষে অবস্থিত, আর পুষ্পটি প্যাপিলার কক্ষে অবস্থিত। পুষ্প, ঘাসগোত্রের পুষ্পকে সাধারণত পুষ্পিকা বলা হয়। পুষ্পিকা উভলিঙ্গ বা একলিঙ্গ হতে পারে। ভুট্টা উদ্ভিদে একলিঙ্গ এবং ভিন্নবাসী, স্ত্রী ও পুরুষ পুষ্প আলাদা গাছে। জিজানিয়াতে একলিঙ্গ সহবাসী, এক গাছে স্ত্রী ও পুরুষ পুষ্প থাকে। পুষ্পপুট, সকল পুষ্পিকাতে পুষ্পপুট নেই। কোনো কোনো উদ্ভিদে পুষ্পিকাতে ক্ষুদ্রাকায় দুটি পুষ্পপুট থাকে, যাকে লোডিকিউল বলে। ক্ষুদ্র শল্কপত্রের ন্যায় পুষ্পপুট হল লোডিকিউল। পুংস্তবক, পুংকেশর সাধারণত তিনটি, ধান ও বাঁশে পুষ্পে 6টি পুংকেশর 2 আবর্তে অবস্থিত। পরাগধানী রেখাকার, সর্বমুখ লম্বালম্বি বিদীর্ণ হয়। স্ত্রীস্তবক, গর্ভাশয় একটি, গর্ভপত্র একটি, গর্ভদণ্ড একটি, গর্ভমুণ্ড 2টি, পালকের ন্যায় এবং পার্শ্বীয়। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, প্রকোষ্ঠে ডিম্বক একটি, ডিম্বক মূলজ ও খাড়া। অমরাবিন্যাস মূলীয়। ফল ক্যারিওপসিস। বীজ শস্যল, ভ্রূণ অতি ক্ষুদ্র ও বীজের এক কোণায় অবস্থিত। পয়সি গোত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ। ব্যাম্বুসা ব্যাম্বস বা বাঁশ, উঁচু বৃক্ষবৎ আদি ঘাস। গৃহ নির্মাণ ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। কুটির শিল্পে বিভিন্ন প্রকার গৃহসজ্জা ও আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ জন্মে থাকে। দৈনন্দিন কর্মকাণ্ডে বাঁশের গুরুত্ব অপরিসীম। বাঁশ কষ্টল, বৃক্ষবৎ এবং বেশ উঁচু, তবে বাঁশকে ঘাস বলা হয়, কারণ এদের পুষ্প বৈশিষ্ট্য মধ্যপর্ব ফাঁপা ও অন্যান্য বৈশিষ্ট্য ঘাসের মতো। অরিজা স্যাটিভা বা ধান চাষ করা হয় বাঙালির প্রধান খাদ্য হিসেবে। চিটা, মুড়ি, পিঠা, পায়েস সবই আসে ধান বা চাল থেকে। খড় উঁচু মানের গোখাদ্য ও জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। ধানের কুড়া থেকে ভোজ্য তেল ও হাঁস মুরগির খাদ্য প্রস্তুত করা হয়। ইক্ষু আখ। আখ থেকে গুড়, চিনি, জ্বালানি ইত্যাদি পাওয়া যায়। মলাসেস থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল, ভিনেগার তৈরি করা হয়। আখের ছোবড়া পার্টেক্স তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া জ্বালানি কাজেও ব্যবহার করা হয়। গম চাষ করা হয় আটা, সুজি, ময়দা ইত্যাদির জন্য। রুটি, পরোটা, পাউরুটি, বিস্কুট প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়। গমের খড় গোখাদ্য ও জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। ভুট্টা। ভুট্টা থেকে পপকর্ন ও খইসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী পাওয়া যায়। ভুট্টা থেকে কর্নফ্লেক্স তৈরি করা হয়। হাঁস মুরগির খাদ্য ও জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। যব বা বার্লি। যবের আটা চাষ করা যায়। যবের ছাতু উপাদেয় সহজলভ্য ও স্বাস্থ্যপ্রদ খাদ্য। হরলিক্স ও কমপ্লেন জাতীয় খাদ্য তৈরিতে ব্যবহার করা হয়। লেমন ঘাস, লেবু জাতীয় সুগন্ধযুক্ত ঘাস। সুগন্ধি তেল ও প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়। চাইনিজ স্যুপও ব্যবহার করা হয়। নলখাগড়া, জলাময় জায়গায় জন্মে। কাগজের মণ্ড তৈরিতে এর বহুবিধ ব্যবহার রয়েছে। ঝাড়ু ঘাস, পাহাড়ি এলাকায় জন্মে, ঝাড়ু তৈরিতে ব্যবহৃত হয়। দুব্বা ঘাস, লন তৈরি, পশুখাদ্য ও ওষুধি উদ্ভিদ হিসাবে ব্যবহার করা হয়।
রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়েও ভেষজ হিসাবে ব্যবহার করা হয়। পয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক দিক থেকে এই গোত্রের গুরুত্ব সর্বাধিক। ধান, গম, ভুট্টা, জোয়ার, বার্লি, চীনা, কাউন ইত্যাদি মানুষের প্রধান খাদ্য যোগান দিয়ে থাকে। পৃথিবীর 60% লোকের প্রধান খাদ্য ভাত এবং বহু লোকের প্রধান খাদ্য রুটি। হাজার প্রজাতির গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি গৃহপালিত পশু প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। বাঁশের ব্যবহার দেখা যায় দোলনা থেকে কবর পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে। মিষ্টি দ্রব্যের যোগান দিয়ে থাকে আখ। গৃহ নির্মাণ সামগ্রীর যোগান দিয়ে থাকে ছন, ইকড়, কাশ ইত্যাদি উদ্ভিদ। প্রত্যেক ঘরবাড়ি ঝাড়ু দিতেও প্রয়োজন পড়ে এই গোত্রের উদ্ভিদদের। খাদ্যশস্য। ঘাস পরিবারের ও খাদ্যদানা উৎপাদনকারী প্রধান উদ্ভিদরূপে খাদ্যশস্য বলে, যেমন ধান, গম, ভুট্টা। দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। যেসব আবৃতবীজ উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। আম, জাম, কাঁঠাল, ছোলা ইত্যাদি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য: 1. বীজে বীজপত্র 2টি, প্রধান মূল 2, প্রধান মূল প্রধান মূল 3. পাতার শিরাবিন্যাস সাধারণত জালিকাকার। 4. পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা 4 থেকে 5টি বা তার গুণিতক, অর্থাৎ পুষ্প টেট্রামেরাস বা পেন্টামেরাস। 5. বীজের বীজপত্রের অবস্থান পার্শ্বীয় ও ভ্রূণমুকুল শীর্ষ। ডক্টর আর্থার কুর্নকুইস্ট 1981 সালে পৃথিবীর সকল জানা দ্বিবীজপত্রী উদ্ভিদকে 315টি গোত্রে বিভক্ত করেন। আদি উন্নত ধারা অনুযায়ী প্রথম গোত্র হল উইন্টারেসি এবং সর্বশেষ গোত্র অ্যাস্টারেসি। মালভেসি গোত্রের অবস্থান 102তম। গোত্র মালভেসি গোত্রের নামকরণ করা হয়েছে টাইপ জেনাস মালভা থেকে গোত্র নাম মালভেসি করা হয়েছে। মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য: 1. উদ্ভিদের কচি অংশ রোমশ এবং মিউসিলাসপূর্ণ, অর্থাৎ পিচ্ছিল। 2. পাতা মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান। 3. পুষ্প একক ও সাধারণত উপবৃত্তিযুক্ত। 4. দলমণ্ডল টুইস্টেড। 5. পুষ্পকেশর অসংখ্য একগুচ্ছক পুষ্পকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত। 6. পরাগধানী এককোষী নয় ও বৃক্কাকার। 7. পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত। 8. অম্রাবিন্যাস অক্ষীয়। বিস্তৃতি। মালভেসি একটি বড় গোত্র। 75টি গণ, 1000টি থেকে 1500টি প্রজাতি নিয়ে এই গোত্র গঠিত। পৃথিবীর বহু দেশে এর প্রজাতি বিদ্যমান রয়েছে। বাংলাদেশে এই গোত্রের আনুমানিক 14টি গণ ও 42টি প্রজাতি জন্মে থাকে। তার মধ্যে সবচেয়ে বড় গণ হল হিবিস্কাস, প্রজাতি 15টি। সাধারণ বৈশিষ্ট্য স্বরূপ: বিরুৎ, গুল্ম বা বৃক্ষ। উদ্ভিদ প্রায়শই পিচ্ছিল পদার্থযুক্ত। মূল, প্রধান মূল। কাণ্ড কাষ্ঠল, শাখান্বিত ও বেলনাকার। পাতা সরল, কিনারা অখণ্ড ও খণ্ডিত। জালিকাকার শিরাবিন্যাস, উপপত্র মুক্তপার্শ্বীয়, সবৃন্তক, ডিম্বাকার। পুষ্পবিন্যাস একক, সাইমস। পুষ্প একক, বৃহৎ, অক্ষীয় বা শীর্ষ, পূর্ণাঙ্গ, সমাঙ্গ, উভলিঙ্গ, গর্ভপাত পুষ্পী। উপবৃত্তাংশ 3 থেকে 10টি, মুক্ত বা যুক্ত। সিডা এবং অ্যাভালসন গণে উপবৃত্তি নেই। বৃত্তাংশ 5টি, সংযুক্ত ও বা মুক্ত, অনেক সময় স্থায়ী, অ্যাস্টিভেশন ভালভেট অর্থাৎ প্রান্তস্পর্শী। দলমণ্ডল পাপড়ি 5টি, মুক্ত, পুংকেশরীয় নালিকা নলের সাথে গোড়ায় যুক্ত, টুইস্টেড বা পাকানো। পুংস্তবক পুংকেশর বহু, একগুচ্ছক পুংদণ্ড সংযুক্ত হয়ে একটি নল সৃষ্টি করে। পুংনল গোড়ায় দললগ্ন। পরাগনালী এককোষী নয়, বৃক্কাকার, রেণু বৃহৎ ও কণ্টকিত। স্ত্রীস্তবক গর্ভপত্র 1 থেকে 20টি বা এর বেশি, সাধারণত 5 থেকে 10টি। সংযুক্ত, গর্ভাশয় অধিগর্ভ 1, বহু প্রকোষ্ঠ বিশিষ্ট, সাধারণত 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। গর্ভদণ্ডের সংখ্যা গর্ভপত্রের সংখ্যার সমান। সংযুক্ত, গর্ভমুণ্ডের সংখ্যা গর্ভদণ্ডের সংখ্যার সমান, কখনো দ্বিগুণ। অম্রাবিন্যাস অক্ষীয়। ফল
সাধারণত ক্যাপসুল, কখনো বেরি, কখনো। ফল, ফল ক্যারিওপসিস, ফল ক্যাপসুল, কখনো বেরি, কখনো সাইজোকার্প। মালভেসি গোত্রের প্রধান উদ্ভিদসমূহ। জবা, জবার অর্থনৈতিক গুরুত্ব। জবার অর্থনৈতিক গুরুত্ব অনেক। ফুলের জন্য একে বাগানে লাগানো হয়। জবা ফুলের রস মাথায় মাখলে মাথা ঠান্ডা থাকে, চুল কালো হয়, লম্বা হয়। এর রস চুল পড়া বন্ধ করে, নতুন চুলের জন্ম দেয়, চুল উজ্জ্বল করে। জবা কুসুম তেলের একটি উপাদান। জবার কলি কিছুদিন খেলে দুর্বলতা কেটে যায়। জবা ফুল রক্ত আমাশয় ও অশ্বরোগেরও একটি ভালো ওষুধ। ঢ্যাঁড়স, অর্থনৈতিক গুরুত্ব। ঢ্যাঁড়স এর প্রধান কাজ সবজি হিসাবে, একটি স্যুপ তৈরিতেও ব্যবহৃত হয়। এর ভেষজ গুরুত্ব রয়েছে। কচি ঢ্যাঁড়স লৌহ থাকায় নিয়মিত খেলে শারীরিক দুর্বলতা সারে। এটি বহুমূত্র রোগের উপকার করে। ঢ্যাঁড়স গাছ হতে ভালো আঁশ পাওয়া যায়। কার্পাস তুলা, এর বীজত্বক থেকে তুলা পাওয়া যায়। কার্পাস তুলার গুরুত্ব সুতা তৈরিতে। তুলা হতে সুতা তৈরি হয়, সুতা হতে সুতি কাপড় তৈরি হয়। লেপ, তোশক ইত্যাদিতেও কার্পাস তুলা ব্যবহার করা হয়। তুলা বীজ হতে ভোজ্য তেল আহরণ করা হয়। এছাড়া তুলা জীবাণুনাশক করে শল্য চিকিৎসায় ব্যবহৃত হয়, জীবাণুমুক্ত করে শল্য চিকিৎসায় ব্যবহৃত হয়। কেনাফ মেস্তা পাট, কেনাফ মেস্তা পাটের বাকল থেকে পাট জাতীয় আঁশ পাওয়া যায়। এই আঁশ পাটের মতোই দড়ি, ব্যাগ, চট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। মেস্তা পাট অর্থনৈতিক গুরুত্ব। এর আঁশ দিয়ে চট, দড়ি ইত্যাদি প্রস্তুত করা হয়। স্থলপদ্ম, এর উদ্ভিদ ও ফুল বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়। মালভেসি গুরুত্বের অর্থনৈতিক গুরুত্ব অনেক। বস্ত্রশিল্পের প্রধান উপাদান হলো কার্পাস তুলা। এ গোত্রের কেনাফ ও মেস্তা পাট হতে গুরুত্বপূর্ণ তন্তু পাওয়া যায়। ঢ্যাঁড়স একটি উৎকৃষ্ট সবজি। জবা, স্থলপদ্ম ইত্যাদি বাগানের অলংকৃত উদ্ভিদ। ইন্ডিয়ান টিউলিপ এর কাষ্ঠ থেকে খেলনা, পেন্সিল, কৃষি সামগ্রী উপকরণ তৈরি করা হয়। জবা বিভিন্ন ধরনের ওষুধে কাজে লাগে। এটি পূজার উপকরণ হিসেবেও ব্যবহৃত হয়। পয়সি ও মালভেসি গোত্রের মধ্যে পার্থক্যের বিষয়। 1. স্বরূপ। পয়সি গোত্রে বহুবর্ষজীবী বা বর্ষজীবী বিরুৎ কতক বৃক্ষপথ। মালভেসি গোত্রে বিরুৎ গুল্ম বা বৃক্ষ উদ্ভিদ প্রায়শ পিচ্ছিল্য পদার্থযুক্ত। পার্থক্যের বিষয় 2. মূল। পয়সির ক্ষেত্রে গুচ্ছমূল। নাম্বার 3. কাণ্ড। পয়সির ক্ষেত্রে নলাকার, অধিকাংশ ফাঁপা, মধ্যপর্ব ফাঁপা। মালভেসির ক্ষেত্রে কাস্টল শাখান্বিত ও বেলনাকার। পার্থক্যের বিষয় 4. পাতা। পয়সির ক্ষেত্রে লিগুল বিশিষ্ট ও সমান্তরালে শিরাবিন্যাস বিশিষ্ট। মালভেসির ক্ষেত্রে মুক্তপার্শ্বীয় উপপত্রযুক্ত ও জারিকা শিরাবিন্যাস বিশিষ্ট। পার্থক্যের বিষয় 5. পুষ্প। পুষ্পিকা নামে পরিচিত। পয়সির ক্ষেত্রে অসম্পূর্ণ ত্রয়োশক। মালভেসির ক্ষেত্রে বৃহৎ, সম্পূর্ণ পঞ্চাংশক। পার্থক্যের বিষয় 6. পুংস্তবক। পয়সির ক্ষেত্রে পুংকেশর সাধারণত 3টি, পরাগধানী, রেখাকার ও সর্বমুখ। মালভেসির ক্ষেত্রে পুংকেশর বহু, পরাগধানী এক প্রকোষ্ঠী ও বৃক্কাকার। পার্থক্যের বিষয় 7. স্ত্রীস্তবক। পয়সির ক্ষেত্রে গর্ভপত্র একটি, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। মালভেসির ক্ষেত্রে গর্ভপত্র সাধারণত 5 থেকে 10টি, গর্ভাশয় সাধারণত 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। পার্থক্যের বিষয় 8. অম্রবিন্যাস। মূলীয় পয়সির ক্ষেত্রে, মালভেসির ক্ষেত্রে অক্ষীয়। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য নাম্বার 1. প্রকৃতি। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে অধিকাংশ বিরুৎ, অল্প সংখ্যক বৃক্ষজাতীয়। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে বিরুৎ, গুল্ম ও বৃক্ষজাতীয়। পার্থক্য বিষয় 2. একবীজপত্রী উদ্ভিদ সব ধরনের মূল অস্থানিক গুচ্ছমূল প্রকৃতির। দ্বিবীজপত্রী উদ্ভিদে কিছু ব্যতিক্রম ছাড়া সব ধরনের মূল স্থানিক। পার্থক্য বিষয় 3. পাতার শিরাবিন্যাস। একবীজপত্রী উদ্ভিদে পাতার সমান্তরাল।
দ্বিবীজপত্রী উদ্ভিদে জালিকাকার। পার্থক্যের বিষয় 4 পত্রমূল। পত্রমূল একবীজপত্রীতে প্রশস্ত ও কাণ্ডবেষ্টক, দ্বিবীজপত্রীতে পত্রমূল প্রশস্ত ও কাণ্ডবেষ্টক নয়। পার্থক্যের বিষয় 5 পুষ্প। একবীজপত্রীতে ট্রাইমেরাস প্রকৃতির, দ্বিবীজপত্রীতে টেট্রামেরাস বা পেন্টামেরাস প্রকৃতির। পার্থক্য বিষয় 6 বীজে একটি মাত্র বীজপত্র থাকে একবীজপত্রীতে, দ্বিবীজপত্রীতে বীজে 2টি বীজপত্র থাকে। পার্থক্য নম্বর 7 পরিবহন টিস্যু কাণ্ডের ক্ষেত্রে। একবীজপত্রী উদ্ভিদে বদ্ধ প্রকৃতির বিক্ষিপ্তভাবে সাজানো এবং সাধারণত গৌণ বৃদ্ধি ঘটে না, ক্যাম্বিয়াম অনুপস্থিত। দ্বিবীজপত্রী উদ্ভিদে মুক্ত প্রকৃতির বৃত্তাকারে সাজানো এবং গৌণ বৃদ্ধি ঘটে, ক্যাম্বিয়াম উপস্থিত।